এই ভিডিও সিরিজে আমরা এই ফিজিক্সের ক্লাস 12টা শুরু করব। তোমরা দেখো যে এই বইটা, ঠিক আছে, এই বই থেকে আমি পড়াচ্ছি, তোমার সামনে এই বইটা রাখবে, ঠিক আছে। আর এই ভিডিওটা তোমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে দেখবে। আর আমরা খুব ধীরে ধীরে পড়বো, তাড়াহুড়োর কিছু নেই। আমরা স্টেপ বাই স্টেপ কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে করে যাব, ঠিক আছে। তাহলে দেখো পেজ নাম্বার 3, দেখো প্রথমে অধ্যায় নাম্বার 1, দেখো ওই যে ইন্ট্রোডাকশান যেটা দেওয়া আছে 1.1, ঠিক আছে, সূচনা বা ইন্ট্রোডাকশান। এখানে কি বলছে দেখো, বলছে তোমরা ধরো অ্যাম্বার, এই ধরো অ্যাম্বার আছে। এই অ্যাম্বারটা কি? অ্যাম্বার হচ্ছে পাইন গাছের আঠা, পাইন গাছের আঠা, ঠিক আছে। এই অ্যাম্বারকে কি করা হচ্ছে, ধরো পশম, এটা অ্যাম্বার আর পশম আমরা কি করছি, ঘষা হলো, ঠিক আছে, ধরো ঘষা হলো। এই অ্যাম্বার আর পশমকে ঘষলাম। এরপরে দেখো তোমরা কি হচ্ছে, এই যে অ্যাম্বার, এই যে অ্যাম্বার ছিল, এই যে অ্যাম্বার ছিল, এই অ্যাম্বার কি করছে, ছোট ছোট কাগজের টুকরোকে, ছোট ছোট কাগজের টুকরোকে সে নিজের দিকে আকর্ষণ করছে, ঠিক আছে। তো এই যে বিষয়, এটাকে লক্ষ্য করছিল 600 খ্রিস্টপূর্বাব্দে, 600 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক থেলস, গ্রিক দার্শনিক থেলস এটা লক্ষ্য করছিল, ঠিক আছে। এবারে দেখো এই যে অ্যাম্বার আছে, এই অ্যাম্বারকেই গ্রিক ভাষায় ইলেকট্রন বলে। কি বলে? ইলেকট্রন। ধারণা করা হয় যে এই ইলেকট্রন শব্দটি থেকেই ইলেকট্রিসিটি কথাটি এসেছে, ইলেকট্রিসিটি কথাটি এসছে। এই গ্রিক ভাষায় অ্যাম্বারকে ইলেকট্রন বলা হচ্ছে, এই ইলেকট্রনটাকেই, এই ইলেকট্রন থেকেই নাকি এই ইলেকট্রিসিটি কথাটি এসছে, এটা ধারণা করা হয়েছে, ঠিক আছে। এবার দেখো এই যে অ্যাম্বার, এখানে যে ঘষা হলো, এই ঘষার পরে এই যে অ্যাম্বার, এই যে আকর্ষণ করছে, এই কাগজের টুকরোগুলোকে যে আকর্ষণ করছে, এই আকর্ষণ করার কারণটা কি? ধরে নেওয়া হচ্ছে এটা তড়িদাহিত হয়েছে, অর্থাৎ তড়িৎ আধানের সৃষ্টি হয়েছে। তড়িৎ আধানের সৃষ্টি হয়েছে, এইখানে অ্যাম্বারে তড়িৎ আধানের সৃষ্টি হয়েছে। এই যে তড়িৎ, যেহেতু ঘষার ফলে এই তড়িৎটা তৈরি হচ্ছে, এই জন্য একে ঘর্ষণ তড়িৎ বলা হয়, ঘর্ষণ তড়িৎ বলা হয়। তাহলে এই ঘষলাম, ঘষার জন্য যে তড়িৎটা তৈরি হলো, সেই জন্য একটা ঘর্ষণ তড়িৎ বলা হচ্ছে। আরেকটা এর নাম আছে, একে আমরা স্থির তড়িৎও বলি, একে আমরা স্থির তড়িৎও বলি। কেন বলি? কারণ যে বস্তু ঘষা হচ্ছে, অর্থাৎ অ্যাম্বার, অ্যাম্বারে যে তড়িৎটা তৈরি হলো, এটা এখানেই রয়ে যাবে, সেই জন্য একে স্থির তড়িৎ বলা হচ্ছে, ঠিক আছে। এই যে ঘষা হলো, এই যে পদ্ধতি, একে বলা হচ্ছে তড়িদাহিতকরণ, তড়িদাহিতকরণ, ঠিক আছে। আর এই যে অ্যাম্বার, একে বলা হচ্ছে তড়িদাহিত বস্তু, তড়িদাহিত তড়িদাহিত বস্তু বলা হচ্ছে, বা ইলেকট্রিক্যালি চার্জড হয়ে গেল। এর পরবর্তীকালে আবার
1600 খ্রিস্টাব্দে গিলবার্ট লক্ষ্য করলেন এই যে অ্যাম্বার ছাড়া অন্য অনেক পদার্থ আছে, অ্যাম্বার ছাড়া অন্য অনেক পদার্থ আছে যেগুলি ঘর্ষণের ফলে আকর্ষণ ক্ষমতা লাভ করে। আকর্ষণ ক্ষমতা লাভ করে। ঠিক আছে, তাহলে এখানে কি কি কথা বললাম, তোমার সামনে বইটা খুলে রাখবে। কি কি বললাম, অ্যাম্বার ছিল যেটা হচ্ছে পাইন গাছের আঠা, এই অ্যাম্বারকে পশম দিয়ে ঘষলাম, এই ঘষা হলো পদ্ধতিকে এবার তড়িদাহিতকরণ বলা হচ্ছে। ঘষার ফলে কি হচ্ছে, অ্যাম্বার কি করছে, কাগজের টুকরোকে আকর্ষণ করছে। আকর্ষণের কারণটা কি, তড়িৎ আধানের সৃষ্টি হয়েছে। কি তড়িৎ, যেহেতু ঘষার জন্য তৈরি হলো সেজন্য ঘর্ষণ তড়িৎ বলা হয়। আর যেখানে তৈরি হচ্ছে সেখানেই থেকে যাচ্ছে সেজন্য একে স্থির তড়িৎ বলা হয়। অ্যাম্বারকে গ্রিক ভাষায় ইলেকট্রন বলে, আর ধারণা করা হয় যে এই ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটি শব্দটি এসছে। যেহেতু এই অ্যাম্বারে আধানটা তৈরি হলো এই জন্য তড়িদাহিত বস্তু বলা হচ্ছে। এই যে ব্যাপারটাকে 600 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক থেলস লক্ষ্য করলেন। এই পরবর্তীকালে এই 1600 খ্রিস্টাব্দে গিলবার্ট লক্ষ্য করলেন যে অ্যাম্বার ছাড়া অন্য অনেক পদার্থ আছে যেগুলি ঘর্ষণের ফলে আকর্ষণ ক্ষমতা লাভ করে। ঠিক আছে, এরপরে দেখো এই যে আধান, নেক্সট টপিক আছে দেখো তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ। এটা নিয়ে আমরা এবার ডিসকাশন করব। এবারে হেডিং দিচ্ছি, তোমরা রানিং নোটসও নিতে পারো। তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ। এবার দেখো দুটো মৌলিক কণা আছে। ধরো এই একটা মৌলিক কণা, এই আর একটা মৌলিক কণা। এই দুটো মৌলিক কণা পরস্পরের দিকে আকর্ষণ করবে। ঠিক আছে, পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এদের মধ্যে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে, ধরো এখানে আকর্ষণ করছে। এই আকর্ষণটা কিসের, এটা হচ্ছে মহাকর্ষীয়। ঠিক আছে, কারণটা কি, এই যে পদার্থের একটা ধর্ম হচ্ছে ভর। একই জিনিস আবার এখানে দেখা যাচ্ছে, ধরো দুটো ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই ইলেকট্রন, দুটো আবার পরস্পরকে বিকর্ষণ করছে। কি করছে, বিকর্ষণ করছে। আবার দেখো, আবার একটা ইলেকট্রন একটা প্রোটনকে আবার আকর্ষণ করবে। দুটো ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করবে, আর একটা ইলেকট্রন একটা প্রোটন পরস্পরকে আকর্ষণ করবে। ঠিক আছে, এই যে বিকর্ষণ আর এই যে আকর্ষণ হচ্ছে, এই দুটোই হচ্ছে তড়িৎ বলের জন্য হচ্ছে। তড়িৎ বলের জন্য এই আকর্ষণ আর বিকর্ষণটা কাজ করছে। এবারে দেখো একটা কথা লিখছি, পদার্থের যে ধর্মের জন্য এই তড়িৎ বল, অর্থাৎ এই তড়িৎ বল ক্রিয়া করে, তা হলো তড়িতাধান। তড়িতাধান, এই যে তড়িতাধান বা ইলেকট্রিক চার্জ। ঠিক আছে,
এবার দেখো এই যে তড়িৎ আধান যেটা আছে, এই তড়িৎ আধানটাই হচ্ছে পরিমাপযোগ্য প্রাকৃতিক রাশি। পরিমাপযোগ্য প্রাকৃতিক রাশি, এটা হচ্ছে স্কেলার রাশি, মনে রাখবে এটা হলো স্কেলার রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে সমস্ত রাশি শুধু মান আছে, দিক বা অভিমুখ নেই, তাদেরকে স্কেলার রাশি বলা হয়। এবারে আমরা পড়বো এই তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জের একক। একক সিজিএস পড়বো আর এসআই পড়বো। সিজিএস আর হচ্ছে এসআই। সিজিএস হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম্ব, ইএসইউ বা স্ট্যাট কুলম্ব, ঠিক আছে, বড় হাতের সি। আর এসআই হচ্ছে কুলম্ব, বড় হাতের সি। এবার দেখো এই কুলম্ব থেকে ইএসইউ মানে এসআই থেকে সিজিএসে যাওয়ার পদ্ধতি হচ্ছে, দেখো আমরা এখানে একটা রিলেশন মনে রাখো, 1 কুলম্ব সমান হচ্ছে 3 × 10⁹ ইএসইউ। বোঝা গেল? তো এককটা হয়ে গেল। এবার আসছে মাত্রা। এবার আসছে মাত্রা। এর মাত্রা হচ্ছে ধরো m0 l0 t1 i1। দেখো এই এমটা কি? এমটা হচ্ছে মাস অর্থাৎ ভর। আইটা হচ্ছে কারেন্ট, এই যে আইটা হচ্ছে কারেন্ট। এই যে এলটা হচ্ছে লেন্থ মানে দৈর্ঘ্য, আর টিটা হচ্ছে টাইম, ঠিক আছে। এবার দেখো এই ইলেকট্রিক চার্জ মানে এই তড়িৎ আধান, এটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। ধরো কিউ ইকুয়াল টু কারেন্ট গুণিত টাইম। তাহলে কারেন্ট হচ্ছে আই, টাইম হচ্ছে টি, তাহলে কি হলো? এই যে আইটি। বোঝা গেল? এইগুলোই তোমাদের এই পেজ নাম্বার 3 ওই 1.1 সূচনাতে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে কী কী বললাম এখানে? তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ, দেখো দুটো মৌলিক কণা পরস্পরকে আকর্ষণ করছে, কিসের জন্য? না, মহাকর্ষীয় বল। এর কারণটা হচ্ছে ভর, ঠিক আছে। এবার এই বছর দেখো সেই যে ইলেকট্রন পড়লাম, দুটো ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে, একটা ইলেকট্রন একটা প্রোটন পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ আর বিকর্ষণটা কিসের জন্য হচ্ছে? তড়িৎ বলের জন্য হচ্ছে। এবার একটা কথা লিখছি, পদার্থের যে ধর্মের জন্য এই তড়িৎ বল ক্রিয়া করে তা হলো তড়িৎ আধান। এই তড়িৎ বলটা এই তড়িৎ আধানের জন্য কাজ করছে, যেটা আমাদের টপিক। এই তড়িৎ আধানটা হচ্ছে পরিমাপযোগ্য প্রাকৃতিক রাশি, যেটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে সমস্ত ভৌত রাশির শুধু কেবলমাত্র মান আছে, দিক বা অভিমুখ নেই, তাদেরকে বলা হচ্ছে স্কেলার রাশি বলা হয়। এবারে আমরা পড়বো ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধানের একক। একটা সিজিএস হয়, একটা এসআই হয়। সিজিএস হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম্ব, আর একটা এসআই হচ্ছে কুলম্ব। এই কুলম্ব থেকে ধরো আমি সিজিএসে যাচ্ছি বা ইএসইউতে যাচ্ছি, তাহলে 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। এবার আসছে মাত্রা। এই তড়িৎ আধানের মাত্রা হচ্ছে আইটি। কী করে বার করবো? দেখো m0 l0 t1 i1। এমটা হচ্ছে মাস অর্থাৎ ভর, আইটা হচ্ছে কারেন্ট, এলটা হচ্ছে লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য, টি হচ্ছে টাইম। ইলেকট্রিক চার্জ এর সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু কারেন্ট গুণিত টাইম। কারেন্ট হচ্ছে এই যে i1 i1 ইন্টু এই যে টি, তাহলে t1, তাহলে i t। বোঝা গেল? এরপরে আমরা পড়ব ঘর্ষণে তড়িৎ সৃষ্টি। তোমরা পেজ নাম্বার খোলো, পেজ নাম্বার 3, ঘর্ষণে তড়িৎ সৃষ্টি। এখানে দুটো পরীক্ষা দেওয়া আছে বা এক্সাম্পল দেওয়া আছে। কি বলছে? ধরো শীতকালে কি করা হলো? প্লাস্টিকের চিরুন নেওয়া হলো, ঠিক আছে। এবার আমরা কিছু শুকনো চুলে আমরা আঁচড়ালাম,
শুকনো চুলে আঁচড়ালাম, প্লাস্টিকের চিরুন, শীতকাল, শুকনো চুল কিন্তু, ঠিক আছে। এতে কি হবে, তারপরে যদি পরীক্ষা করা হয় দেখা যাবে এই যে চিরুনটা টেবিলের উপর রাখা ছোট ছোট কাগজের টুকরোকে সে আকর্ষণ করছে, ঠিক আছে। তার মানে কি হলো, এই ঘর্ষণের ফলে এই যে প্লাস্টিকের চিরুন এটা আহিত হলো, আগে পড়লাম আমরা। এরপরে যদি বেশি আহিত যদি হয়ে যায়, যদি আহিত হয়ে যায়, আকর্ষণের ফলে ক্ষুদ্র ক্ষুদ্র স্ফুলিঙ্গের সৃষ্টি হবে। যদি বেশি আহিত হয়ে যায় তখন যে আকর্ষণটা হবে, আকর্ষণের ফলে কি হবে, স্ফুলিঙ্গের সৃষ্টি হয়, ঠিক আছে, এবং পটপট শব্দ করে। কিছু কিছু ক্ষেত্রে ঘর্ষণজাত তড়িতের পরিমাণ বিপজ্জনকভাবে বৃদ্ধি পেতে পারে। এর একটা বাস্তব উদাহরণ এখানে দেওয়া আছে। যেমন বলছে যে পেট্রোল ভর্তি ট্রাক রাস্তা দিয়ে চলার সময় ট্যাঙ্কের ভিতরের তলের সঙ্গে পেট্রোলের অনবরত ঘর্ষণের ফলে তড়িতের সৃষ্টি হয়। সঞ্চিত তড়িতের পরিমাণ বেশি হলে তড়িৎ মোক্ষণ হয়ে স্ফুলিঙ্গের সৃষ্টি হতে পারে। পেট্রোল খুব দাহ্য পদার্থ বলে ওই স্ফুলিঙ্গ দ্বারা আগুন ধরে যাওয়ার আশঙ্কা থাকে। এই বিপদ এড়ানোর জন্য ট্রাক থেকে একটি ধাতব শিকল মাটি পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়। ঘর্ষণের ফলে উৎপন্ন তড়িৎ ওই শিকলের মধ্যে দিয়ে মাটিতে চলে যায়, ফলে তড়িৎ সঞ্চিত হয়ে স্ফুলিঙ্গের সৃষ্টি করতে পারে না। কি বলতে চাইলো, ধরো এই যে তেল ট্যাঙ্কি ছিল, ভিতরে পেট্রোল আছে, এই যে ট্যাঙ্কির যে তলটা, এই যে পেট্রোলটা ঘর্ষণের ফলে এই বরাবর কি হচ্ছে, একটা স্থির তড়িতের সৃষ্টি হচ্ছে এবং সেটা এখানে সঞ্চিত হচ্ছে। এবার সঞ্চিত হয়ে গেলে যদি খুব বেশি হয়ে যায় তখন কী হবে, স্ফুলিঙ্গের সৃষ্টি হবে। আর পেট্রোল তো খুব দাহ্য পদার্থ না, জ্বলে যাবে। সেই জন্য কী করা হয়, এইখানে শিকল, লোহার শিকল ঝুলিয়ে দেওয়া হয়, যেটা মাটির সাথে সংস্পর্শে থাকে। তাহলে কি হলো, যে আধানটা জমছে সেটা এই শিকল হয়ে মাটিতে চলে গেল। এটাই তারা বলছে। পরের টপিক সেটা হচ্ছে দুই প্রকার তড়িতাধান, ধনাত্মক ও ঋণাত্মক। পরের টপিক যেটা আছে সেটা হচ্ছে দুই প্রকার তড়িতাধান, ধনাত্মক ও ঋণাত্মক, ঠিক আছে। তাহলে তড়িতাধান দুই প্রকার। তড়িতাধান ধরো দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক আধান, আর একটা হচ্ছে ঋণাত্মক আধান। পজিটিভ চার্জ, আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ। এটা আমরা পড়ব। কি বলছে, একটা কাঁচদণ্ডকে কি করছি বলতো, রেশম দিয়ে ঘষছি, ঠিক আছে। একটা কাঁচদণ্ডকে আমরা রেশম দিয়ে ঘষছি। দেখো এটা ধরে নিলাম এটা হচ্ছে কাঁচদণ্ড। কি দিয়ে ঘষছি, রেশম, রেশম দিয়ে ঘষলাম, ঘষিয়ে রেশমের সুতো দিয়ে ঝুলিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা আছে অ্যাবোনাইট দণ্ড, অ্যাবোনাইটের দণ্ড। এই অ্যাবোনাইটের দণ্ডকে কী দিয়ে ঘষছি, পশম দিয়ে ঘষছি, তারপরে একে ঝুলিয়েছি। এই কাঁচদণ্ড আর অ্যাবোনাইট দণ্ডকে যদি পাশাপাশি আনি, এরা পরস্পরকে আকর্ষণ করবে, এটা দেখা যাচ্ছে। সুতরাং দুটি বস্তু ভিন্নভাবে তড়িদাহিত হলে তারা পরস্পরকে আকর্ষণ করছে। এটা আলাদাভাবে তৈরি করা হয়েছে কারণ এখানে রেশম দিয়ে কাঁচদণ্ডকে ঘষা হয়েছে, এটা আলাদাভাবে তৈরি করা হয়েছে কারণ এখানে অ্যাবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষা হয়েছে, সেই জন্য পরস্পরকে আকর্ষণ করছে। এবার কেস কি করছি, এটা ধরো কাঁচদণ্ডই রইল, কিন্তু এবার এইখানে অ্যাবোনাইট দণ্ডকে সরিয়ে আরেকটা কাঁচদণ্ড নিয়ে নিলাম, যেটা সেই রেশম দিয়ে ঘষা হয়েছে। ধরো এটা আর একটা কাঁচদণ্ড। এইবার যখন এই দুটোকে পাশাপাশি আনছি তখন এরা কী করছে, বিকর্ষণ করছে, তখন এরা পরস্পরকে তারা বিকর্ষণ করছে। সুতরাং দুটি বস্তু একইভাবে তড়িদাহিত হলে তারা পরস্পরকে বিকর্ষণ করে, কারণ এই কাঁচদণ্ডটাও রেশম দিয়ে ঘষা হয়েছে, আবার এই কাঁচদণ্ডটা রেশম দিয়ে ঘষা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত করতে পারছি, এইখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারছি,
এটাই আসছি যে দুটি একই প্রকার দণ্ডকে একই জিনিস দিয়ে ঘর্ষণ করলে দণ্ড দুটিতে একই প্রকার তড়িতাধানের সৃষ্টি হয়। দুটি একই প্রকার দণ্ডকে একই জিনিস দিয়ে ঘর্ষণ করলে দণ্ড দুটিতে একই প্রকার তড়িতাধানের সৃষ্টি হয়, মানে দ্বিতীয় কেসটা। যেহেতু দণ্ড দুটি পরস্পরকে বিকর্ষণ করছে, তাই প্রমাণিত হয় একই ধরনের তড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এটা আইডিয়া নেওয়া হচ্ছে। অন্যদিকে এই প্রথম কেসটা এবার দেখো, দুটি ভিন্ন প্রকার দণ্ডকে দুটি ভিন্ন জিনিস দিয়ে ঘর্ষণ করলে দণ্ড দুটিতে উৎপন্ন তড়িতাধান ভিন্ন প্রকারের হতে পারে। সেক্ষেত্রে বলা যায় যে বিষম তড়িতাধান পরস্পরকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ করছে, বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এই নামটা মুখস্থ রাখবে, বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কি করলেন, এই দুটি তড়িতাধানের একটিকে, এই যে দুটো কেস দেখাচ্ছে, সে নাম দিলেন। কি নাম দিলেন? একটিকে ধনাত্মক আধান অর্থাৎ পজিটিভ চার্জ এবং অন্যটিকে ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ নাম দিলেন। কোনো বস্তুকে দু ধরনের তড়িতাধান সমপরিমাণে দিলে তার তড়িৎ ধর্ম লোপ পায়। কি বলতে চাইলো? কোনো বস্তুকে দু ধরনের তড়িতাধান সমপরিমাণে দিলে, ধরো +5 -5, কেটে গেলে কি হচ্ছে? নিট ফল 0, নিট চার্জ হচ্ছে 0। বোঝা গেল? এটাই এখানে আলোচনা করা হয়েছে। এরপরে দেখো স্থির তড়িৎ শ্রেণী। এবারে আমরা পড়ব স্থির তড়িৎ শ্রেণী। এটা কিন্তু বলে রাখি, এই যে কাঁচদণ্ডটা আছে না, এই কাঁচদণ্ডে আমাদের তৈরি হচ্ছে পজিটিভ চার্জ, আর অ্যাবোনাইটে তৈরি হচ্ছে মাইনাস চার্জ। তাহলে প্লাস আর মাইনাসে আকর্ষণ হচ্ছে, এইখানে কাঁচদণ্ড প্লাস, এখানে কাঁচদণ্ড প্লাস, তাহলে পরস্পরকে বিকর্ষণ করছে। এবারে আমরা কি পড়তে যাচ্ছি যে স্থির তড়িৎ শ্রেণী। এই কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষেছিলাম, আমি যদি অন্য কিছু দিয়ে ঘষে দিই, অ্যাবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষেছিলাম, আমি যদি অন্য কিছু ঘষে দিই, সবসময় কিন্তু এটা মাইনাস তৈরি হবে না। রেশম দিয়ে ঘষলে প্লাস হবে, আর অন্য কিছু দিয়ে ঘষলে এটা মাইনাস হয়ে যাবে। তো এটা আমরা কী করে বুঝবো? এইখানে একটা স্থির তড়িৎ শ্রেণী এখানে পড়তে হবে। এখানে পড়তে হবে স্থির তড়িৎ শ্রেণী। শ্রেণীটা দেখো তোমাদের বইয়ে আছে, বইয়ে তোমাদের পেজ নাম্বার দেখো 4 নম্বর পেজের শেষের দিকে আছে, নিচের দিকে লিখে দিচ্ছি। তাও একে আছে পশম, 2-এ আছে কাঁচ, 3-এ আছে কাগজ, 4-এ আছে রেশম, 5-এ আছে কাঠ, 6-এ আছে মানব দেহ, 7-এ আছে ধাতব পদার্থ, 8-এ আছে অ্যাবোনাইট, 9-এ আছে গালা, 10-এ আছে অ্যাম্বার, 11-তে আছে রজন, 12-তে আছে সেলুলয়েড। এখানে ব্যাপারটা হচ্ছে কী বলতো, আমরা যখন ঘষবো, বলছে যে এই তালিকায় যে কোনো দুটি বস্তুকে পরস্পর ঘর্ষণ করলে ক্রমিক সংখ্যা অনুযায়ী প্রথমটিতে ধনাত্মক, তাহলে প্রথমটিতে কি তৈরি হবে? ধনাত্মক, আর দ্বিতীয়টিতে ঋণাত্মক আধান তৈরি হবে। এবারে দেখো কি বলতে চাইছি, আমি যদি এই কাঁচ আর পশম ঘষলাম, কাঁচকে পশম দিয়ে যদি ঘষি, তাহলে কাঁচে কি তৈরি হবে? নেগেটিভ আধান তৈরি হবে, মাইনাস তৈরি হবে। কারণ কি? দেখো কাঁচ 1, 2 নম্বরে আছে, যে পরে থাকে তার মাইনাস তৈরি হয়, সেই জন্য কাঁচে মাইনাস। আবার এই কাঁচকে যদি আমি আবার রেশম দিয়ে ঘষে দিই, এই কাঁচ আর রেশম যদি ঘষি, তখন কাঁচে আবার প্লাস তৈরি হয়ে যাবে। কারণ দেখো এখানে কাঁচটা আগে থাকতেছে, সেটাই বোঝাতে চাইছে। এরপর আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে বিকর্ষণেই তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। নেক্সট টপিক হচ্ছে বিকর্ষণেই তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। বিকর্ষণেই তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। এবার দেখো, আমরা একটা নিচে একটা
তড়িদাহিত বস্তু নিচ্ছি, তড়িদাহিত বস্তু নিচ্ছি। এই যে তড়িদাহিত বস্তু, এর দুটো কেসকে ওরা আকর্ষণ করে। কাকে আকর্ষণ করবে? একটা হচ্ছে বিপরীত আধানে আহিত, তড়িদাহিত বস্তু বিপরীত আধানে আহিতকেও আকর্ষণ করবে। আবার কি হয়, অনাহিত বস্তুকেও আকর্ষণ করে, অনাহিত বস্তুকেও কি করে এখানে আকর্ষণ করে, আকর্ষণ করে। এই দুটো হচ্ছে পরীক্ষাধীন বস্তু। পরীক্ষাধীন বস্তু ধরো, তাহলে এই দুটো বস্তু আমি কি করে বুঝবো? ধরো আকর্ষণ, এই অনাহিত বস্তুকেও তড়িদাহিত বস্তু আকর্ষণ করছে, আবার বিপরীত আধানকেও আকর্ষণ করছে। তাহলে এইখানে চার্জ আছে কি নেই আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি না। তাহলে আকর্ষণ দেখে কিন্তু আমরা, এই আকর্ষণ দেখে কিন্তু পরীক্ষাধীন বস্তুটি তড়িৎগ্রস্ত কিনা, পরীক্ষাধীন বস্তুটি তড়িৎগ্রস্ত কিনা এ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। ঠিক আছে, কিন্তু এবার দেখো এখানে যদি আকর্ষণ না হয়, যদি বিকর্ষণ হতো, বিকর্ষণ হলে আমরা নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে পরীক্ষাধীন বস্তুটি আহিত। এই দুটোর মধ্যে যদি যে কোনো একটাকে নিলাম, ধরো এই দুটো বিকর্ষণ হচ্ছে, এর সাথে বিকর্ষণ হলে আমি কিন্তু নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে পরীক্ষাধীন বস্তুটি আহিত, কারণ বিকর্ষণেই দুটি সমজাতীয় আধানের মধ্যে হয়। কারণ বিকর্ষণটা দুটি সমজাতীয় আধানের মধ্যে হয়, মানে বলতে চাইছে ধরো প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, মাইনাস মাইনাসকে বিকর্ষণ করবে, এটাই সে বোঝাতে চাইছে। প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, মাইনাস মাইনাসকে বিকর্ষণ করবে। ওটাই বলছে যে বিকর্ষণ হলে আমরা নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে পরীক্ষাধীন বস্তুটি আহিত, কারণ বিকর্ষণ দুটি সমজাতীয় আধানের মধ্যে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিকর্ষণেই তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। বোঝা গেল?